প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসে এসেছি। তোমরা বুঝতেই পারছো আমাদের শনি সম্বুধ বেলা 11টায় ক্লাস হয় গুণগত রসায়ন, এবং রবি মঙ্গল বৃহস্পতি বেলা 11টায় ক্লাস হয় আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি। বিশেষ করে এই গুণগত রসায়ন ক্লাসটা 2023-এর শিক্ষার্থী যারা আছে তারা বেশি করে, 22-এরও কিছু করে, 21-এর শিক্ষার্থীরা হয়তো কম করে। তারা হয়তো মনে করে যেহেতু ক্লাসগুলো করা হয়ে গেছে। একটা জিনিস হয়তো অবাক হবা ভাইয়া, যে আমি কিন্তু ক্লাস নিতে আসার আগে আমার ক্লাসগুলোও আমি দেখে আসি যে কোনটা বাদ পড়ছে, কোনটা করা হচ্ছে না, বা কোনটা ঝামেলা আছে। তো সেক্ষেত্রে তোমরা ক্লাসগুলো যতবার দেখবা ততবার কিন্তু তোমাদের রিভাইজ হয়ে যাবে। এবং খেয়াল করে দেখবা লাইভ ক্লাস না করে, বিশেষ করে 21 এবং 22-এর শিক্ষার্থী যারা মনে করছো ফার্স্ট পেপারটা আমাদের খুব ভালো করে করা হয়ে গেছে, তারা দেখবা যে যদি তোমরা লাইভ ক্লাস না করো পরে কিন্তু ক্লাসগুলো আসলে আর দেখা হয়ে ওঠে না। ওকে, তো আমরা বরাবরের মতো একটু সাউন্ডটা চেক করে নিয়ে 100 স্টুডেন্ট গ্রুপে পার হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করব। ওকে, আমরা গতদিন পর্যন্ত একটু সাউন্ডটা আগে একটু দেখে নিই ভাই, সাউন্ডের কি অবস্থা একটু দেখি। আমরা একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখে নিব ভাই আমরা। সাউন্ড ঠিক আছে। তো দেখো তোমরা, গতদিন আমরা বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম যে বোর পরমাণু মডেলকে ব্যাখ্যার সুবিধার্থে 3টা ভাগে ভাগ করা হয়েছিল। একটা ছিল শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। সেখানে বলা হয়েছে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে আবর্তন করে। এই আবর্তনের সময় তারা কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। প্রত্যেকটা শক্তি স্তরে একটা নির্দিষ্ট শক্তি আছে যাকে কোয়ান্টাম শক্তি বলা হয়, এবং নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তির যে শক্তি স্তর যেটাকে আমরা অরবিট বলে থাকি, তাকে 1 নাম্বার শক্তি স্তর, এভাবে 2 নাম্বার 3 নাম্বার, এভাবেই শক্তি স্তরগুলোকে সংখ্যায়িত করা হয়। এবং নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয়, যত দূরের শক্তি স্তর হয়, তার শক্তির মান তত বেশি হয়, কিন্তু শক্তির পার্থক্য তত কম হয়। এই দেখেছিলাম আমরা শক্তি স্তর সম্পর্কিত যে প্রস্তাবটা ছিল সেখানে। এরপর আমরা দেখেছিলাম শক্তির কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, যে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন তার যে কৌণিক ভরবেগের মান হয় সেটা হচ্ছে নির্দিষ্ট, এবং তা h/2π গণিতক। যদিও এখানে 2টা ত্রুটি আছে। একটা হচ্ছে এইটার উৎপত্তি সম্পর্কে বোর কোনো অ্যাকুরেট ব্যাখ্যা দেন নাই। আরেকটা হচ্ছে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের মতো ঘূর্ণনশীল কোনো কণার সঠিক অবস্থান এবং ভরবেগ দুটাই একসাথে নির্ণয় করা যাচ্ছে। অথচ হাইজেনবার্গের নীতি থেকে আমরা জানি যে ইলেকট্রনের মতো ক্ষুদ্র গতিশীল কোনো কণার সঠিক অবস্থান এবং ভরবেগ দুইটা কখনো একসাথে নিখুঁতভাবে নির্ণয় করা যায় না। ব্যাপারটা এরকম হতে পারে যে তোমার সুখ এবং সম্পদ দুইটা কখনো একসাথে থাকতে পারে না, একটা থাকলে আরেকটা নাই হয়ে যাবে, ব্যাপারটা এরকম। এবং আমরা দেখেছিলাম যে আমাদের কৌণিক ভরবেগ সম্পর্কিত যে প্রস্তাবটা আছে সেটা হাইজেনবার্গের নীতির সাথে সাংঘর্ষিক। ওকে, আর 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা ছিল সেটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত যে প্রস্তাবটা ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথ অবস্থানকালে সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না, ঠিক আছে, বাট বাহির থেকে যদি তাকে শক্তি দেওয়া হয় তাহলে সেই পরিমাণ শক্তি অর্জন করে সে উচ্চ শক্তির অরবিটে চলে যায়, এবং উৎস সরিয়ে নিলে আবার সেম পরিমাণ শক্তি বিকিরণ করে সে নিম্নের অবস্থান ফিরে আসে। এবং এই শক্তির শোষণ বা বিকিরণের পরিমাণটা আসলে কতটুকু হবে, এই শক্তির শোষণ বা বিকিরণের পরিমাণটা আসলে কতটুকু হবে আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে ΔE, তো তাই না, অর্থাৎ দুটা শক্তি স্তরের যে শক্তির পার্থক্য, এটা E2 মানে কিন্তু 2 নাম্বার শক্তি স্তরের শক্তি নয়, আবার E1 মানে কিন্তু 1 নাম্বার শক্তি স্তরের শক্তি নয়। E2 মানে হচ্ছে উচ্চ অরবিটের কোনো একটা শক্তি, তৃতীয় চতুর্থ পঞ্চম যে কোনো, আর E1 হচ্ছে ইলেকট্রনটা যেখানে ফিরে আসে, ইজিক্যাল টু
এইচ নিউ, তাই না? যে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে বিকিরণের যে শক্তির পরিমাণটা পাই, বোরের মডেল এটাই বলা হচ্ছে যে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যখন ইলেকট্রন স্থানান্তর হবে তখন তার বিকিরিত শক্তির পরিমাণটা হবে এইচ নিউ পরিমাণ। এবং এইটা এবং এম বি আর ইজ ইকাল টু এন এইচ বাই টোয়াইস পাই, এই দুটা সমীকরণের, এটা এবং এইটা, এই দুটা সমীকরণের আমি বেশ কিছু অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। আমি জানি না তোমরা করেছো কিনা, কারণ তোমরা কেউ কোনো প্রবলেম বলো নাই যে কোনো অঙ্ক হয় না, এমনটা হয় সবগুলাই পেরেছো অথবা তোমরা ট্রাই করো নাই। আমি জানি না কোনটা সত্য তোমাদের ক্ষেত্রে। তো আমরা এখন এখান থেকে শুরু করব। ওকে, আমরা এখন এখান থেকেই শুরু করব আজকে বোর পরমাণু মডেলের এই শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত যে প্রস্তাবটা আছে সেইটাতে। আরেকটা কথা একটু বলে নিয়ে আমরা শুরু করি। এই বোর পরমাণু মডেলে যত কথা বলা হয়েছে, এখানে আরেকটা বড় ত্রুটি হচ্ছে বোরের, যে বোর পরমাণু মডেলে যত কথা বলা হয়েছে সবগুলোই কিন্তু হাইড্রোজেন এবং তার মতো একটা ইলেকট্রন যাদের আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। একের বেশি ইলেকট্রন থাকলে তারা কী পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে এই সম্পর্কে অ্যাকুরেট কোনো ব্যাখ্যা কিন্তু আমরা বোর মডেল থেকে আসলে ভাইয়া পাই না। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। বোর শুধুমাত্র হাইড্রোজেন এবং তার মতো একটা ইলেকট্রন যাদের আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায়। এ ধরনের এমসিকিউ অনেকবার এসছে যে নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়, এরকম এমসিকিউ দেখবা তোমরা অসংখ্য বার এসছে। নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? বোর তত্ত্ব কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হয়? হাইড্রোজেন এবং তার মতো একটা ইলেকট্রন যাদের থাকে, হাইড্রোজেন এবং তার মতো একটা ইলেকট্রন যাদের থাকে শুধু তাদের ক্ষেত্রে বোর তত্ত্বটা প্রযোজ্য। একের বেশি ইলেকট্রন থাকলে তারা কি পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে এই সম্পর্কে বোর কোনো মতবাদ ব্যক্ত করতে পারেন নাই। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন আছে একটা, লিথিয়ামের ইলেকট্রন ছিল তিনটা, সেখান থেকে দুটা ত্যাগ করেছে, এরও আছে একটা। হিলিয়ামের ইলেকট্রন ছিল দুটা, সেখান থেকে একটা অপসারণ করা হয়েছে, এরও আছে একটা। বেরিলিয়ামের ইলেকট্রন ছিল চারটা, তোমরা জানো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তাহলে 4 যদি পারমাণবিক সংখ্যা হয় তাহলে পরমাণু অবস্থায় তার ইলেকট্রনের সংখ্যাও হবে 4, সেখান থেকে দুইটা ত্যাগ করেছে, তার মানে এখানে ইলেকট্রন আছে দুইটা, তার মানে বোর মডেল এইটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, এই এমসিকিউ তোমাদের আমি পিডিএফটা আপলোড করেছি তোমাদের এই গুণগত রসায়নের, সেখানে দেখবা এই ধরনের এমসিকিউ অসংখ্য বার এসছে যে নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য বা প্রযোজ্য নয়। তাহলে মাথায় থাকে যেন বোর তত্ত্ব শুধুমাত্র হাইড্রোজেন এবং তাদের মতো একটা ইলেকট্রন যাদের আছে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য। একের বেশি ইলেকট্রন থাকলে তাদের ক্ষেত্রে শক্তির শোষণ বা বিকিরণের পরিমাণটা আসলে কেমন হবে এই সম্পর্কে বোর কোনো মতবাদ ব্যক্ত করতে পারে না, এটা বোরের একটা সীমাবদ্ধতা। এখন কথা হচ্ছে বর্ণালী আমরা কাকে বলি? আসলে বর্ণালী আমরা কাকে বলি? আমরা বলছি তো যে আমরা বোর মডেল পড়তে কিন্তু টাইম লাগবে একটু। হ্যাঁ, আমি আবার এখানে ফিরে আসতেছি। বর্ণের সমাহার কি বলি ভাই? বর্ণের সমাহার। তোমরা জানো যে সূর্যের আলোর মধ্যে 7টা বর্ণ থাকে। তো উপযুক্ত প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা সূর্যের এই সাদা আলোটাকে প্রবাহিত করি, তাহলে 7টা আলোকে যদি আমরা ভেঙে ভেঙে ফেলি তাহলে 7টা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে কিন্তু বিশ্লেষিত হবে। ঠিক আছে, এদের সমাহারকেই বলি আমরা কি? বর্ণালী, তাই না? তো তোমরা যেমন একটু বৃষ্টি হওয়ার পর যদি রোদ ওঠে তাহলে আকাশে তোমরা দেখবা রংধনু দেখতে পাও, এটাও কিন্তু বর্ণালীর একটা প্রাকৃতিক বর্ণালীর একটা উদাহরণ। অর্থাৎ কি হয় ভাই বলতে, এখানে বৃষ্টির ফোঁটাটা সূর্যের আলোকে বিশ্লেষিত করে, অর্থাৎ বৃষ্টির ফোঁটাটা এক্ষেত্রে কিন্তু প্রিজম হিসাবে কাজ করে এবং সূর্যের আলোকে সে 7টা তরঙ্গ দৈর্ঘ্যে বিভক্ত করে ফেলে এবং তখন আমরা 7টা আলাদা আলাদা বর্ণ দেখতে পাই। এটা হলো প্রাকৃতিক বর্ণালীর একটা উদাহরণ। ওকে, তাহলে বর্ণালী শুনলে আমরা বুঝবো বিভিন্ন বর্ণের সমাহার। এখন কথা হচ্ছে পরমাণুতে কেন বর্ণালী সৃষ্টি হয়? পরমাণুতে কেন বর্ণালী সৃষ্টি হয়? এই এমসিকিউটা তোমাদের অনেক বই, তোমাদের এনসিটিভির অনুমোদিত যে বই আছে না ভাইয়া, সেই বইগুলোর অনেক বইয়েই এই এমসিকিউটা আছে। পরমাণুতে বর্ণালী সৃষ্টির কারণ কি? গত ক্লাসে আমরা বলেছি এটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো মনে করো নির্দিষ্ট শক্তি স্তর এবং তোমরা এটা বোধহয় জানো যে
এই যে শক্তি স্তরগুলো আছে যে ইলেকট্রন স্থানান্তরিত হয়, ইলেকট্রন বোর মডেলে বলা হচ্ছে যে দুটা স্তরের মাঝামাঝি জায়গায় কখনো ইলেকট্রন থাকতে পারে না, তারা একটা স্তর থেকে সরাসরি আরেকটা স্তরে যেতে পারে। আমরা এটাকে কম্পেয়ার করি সাধারণত একটা মই, তোমরা মই দেখেছো না ভাই, এরকম মই দেখেছো তো? তো ময়ে উঠতে গেলে কি হয়, এখান থেকে এখানে পা দিতে হয়, এখান থেকে এখানে পা দিতে হয়, এখান থেকে এখানে পা দিতে হয়, এই জায়গাগুলোতে কিন্তু পা দেওয়া যায় না। বোর মডেলটাও সেম, যে ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তর, আরেকটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে স্থানান্তরিত হয়, এই মধ্যবর্তী জায়গাগুলোতে আসলে ইলেকট্রন থাকতে পারে না। তো এখন দেখো পরমাণুতে বর্ণালী সৃষ্টির আসলে কারণ কি। ধরো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটা ছিল এই শক্তি স্তরে, তো বাহির থেকে আমরা শক্তি দিয়ে ইলেকট্রনটাকে উত্তেজিত করার কারণে ইলেকট্রনটা এই শক্তি স্তরে চলে আসলো। এবার আমরা যখন উৎস সরিয়ে নিলাম, এই ইলেকট্রনটা তখন কি করবে, শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে। এই শক্তি বিকিরণ করে আবার সে পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই বিকিরিত শক্তিগুলোকে যদি আমরা, রশ্মিগুলোকে যদি আমরা কোন একটা ফটোগ্রাফিক প্লেটের উপর ফেলি, অর্থাৎ যেখানে রশ্মিগুলো ধাক্কা খেলে প্রজ্বলিত হয়ে যাবে আর কি, এরকম কোন একটা ফটোগ্রাফিক প্লেটের উপর যদি ফেলি, তাহলে দেখতে পাবো আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ দেখতে পাবো, যা দেখে আমরা বর্ণালী বলে থাকি। তাহলে ফাইনালি আমরা কি দেখলাম, পরমাণুতে বর্ণালী সৃষ্টির আসলে কারণ কি, যে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন এবং সেখান থেকে শক্তি বিকিরণ করে পূর্বের অবস্থায় ফিরে আসার কারণেই কিন্তু বর্ণালীর সৃষ্টি হয়। তোমরা বোর মডেলগুলো যদি একটু ভালো করে বুঝে না নাও ভাইয়া, তাহলে এখান থেকে অনেক ধরনের এমসিকিউ এর অ্যান্সার কিন্তু করতে পারবা না তোমরা। আমি বরাবরই এমসিকিউ এর কথা বলি এই জন্য, সিকিউ কখনো তোমার পার্থক্য তৈরি করতে দেয় না। আমি দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা একটু পড়ালেখা করে তারা সিকিউয়ে কিন্তু 50-তে 50 পায়, 50-এ 85 পায়। যারা 98 বা 97 বা 96 মার্কস পাচ্ছে, তাদের ম্যাক্সিমামের যে 1-2 মার্ক কাটা যায় সেটা কিন্তু এমসিকিউ এর জন্য, সিকিউ কোনো বিষয় না। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে শিক্ষার্থীদের সাজেশনও দিয়ে দিই, দেখা যায় যে ঘুরিয়ে ফিরে ওগুলো থেকেই সিকিউ প্রশ্নগুলো হয়। যত ঝামেলা পোলাপান ধরে এমসিকিউ এর ক্ষেত্রে আগে, তাই এমসিকিউ ভালো করতে হবে। তো যাক, তাহলে আমরা গতদিন আরেকটা কথা বলেছি, নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন করলে যে বর্ণালী রেখাগুলো পাই আমরা, তাদেরকে শোষণ বর্ণালী বলি বা অনুজ্জ্বল বর্ণালী বলি। আসলে অনুজ্জ্বল বর্ণালীগুলোকে তুমি মেজারমেন্ট করতে পারবে না, কোনো কিছুকে উজ্জ্বল করতে গেলে অবশ্যই সেখানে শক্তি বিকিরণ করতে হয়। তাই তোমাদের বেশিরভাগ বইয়েই এমসিকিউ যেটা আছে, বইয়ের এমসিকিউ, সেখানে লেখা আছে পরমাণুতে বর্ণালী সৃষ্টির কারণ লেখা আছে শক্তি একটুকু, মানে এইটুকু শুধু লেখা আছে যে উচ্চ শক্তি স্তরের ইলেকট্রন শক্তি বিকিরণ করে পূর্বের অবস্থায় ফিরে আসে। তো উচ্চ শক্তি স্তরে কেন গেছিল, কেন সে পূর্বের অবস্থায় ফিরে আসে, কারণ ইলেকট্রন ছিলই তো নিম্ন শক্তির অরবিটে, সেখান থেকে শক্তি শোষণ করে সে উচ্চ শক্তির অরবিটে প্রবেশ করেছে। তাই উৎস সরিয়ে নিলেই সে শক্তি বিকিরণ করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই বিকিরিত শক্তিগুলোকে যদি আমরা কোনো ফটোগ্রাফিক প্লেটের উপর ফেলি, তাহলে আমরা বিভিন্ন বর্ণের সমাহার দেখতে পাই, যাদেরকে বলে থাকি আমরা বর্ণালী রেখা। ক্লিয়ার? যাদেরকে আমরা বলে থাকি বর্ণালী রেখা। এবং তাহলে পরমাণুতে বর্ণালী সৃষ্টির কারণ নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে গমন এবং সেখান থেকে পূর্বের অবস্থায় ফিরে আসার কারণেই বর্ণালীর সৃষ্টি হয়। এইবার আমি তোমাদের ফার্স্ট ইয়ারে অর্থাৎ 2022-এর যারা পরীক্ষার্থী আসো, তোমাদের আমি যখন এই টপিকটা পড়াই, তখন তোমাদেরকে আমি বলেছিলাম, মানে আমি আসলে ক্লাস তো তোমাদের নিতে আসার আগে ক্লাসগুলো আমার দেখে আসি, আমি তোমাদেরকে বলি যে হাইড্রোজেনের বা যে কোনো এক ইলেকট্রন বা আয়ন বিশিষ্ট পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের গতিবেগ, এনতম কক্ষপথের শক্তি, এগুলোর নির্ণয়ের একটা সমীকরণ প্রতিপাদন আছে। সেই প্রতিপাদনগুলো আমি তোমাদের করাবো বলেছিলাম, কিন্তু আমি দেখছিলাম তোমাদের ক্লাসগুলোতে পরে আমি করানো হয়নি, ভুলেও গেছিলাম। এখন তোমরা তো বলো আপনি ভুলে গেছিলেন, মানে তাহলে আমরা তো পরীক্ষা অ্যান্সার করতে পারতাম না। না, আমি তোমাদের এই এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের গতিবেগ যেটাই নির্ণয় তোমাদের শেখাই না কেন, মানে প্রতিপাদন শেখাই না কেন,
পোলাপান ওই প্রতিপাদন কেউ মনেও রাখে না, কেউ প্র্যাকটিসও করে না। ওই ফাইনালি এনতম কক্ষপথের যে গতিবেগ, এনতম কক্ষপথের যে শক্তি বা এনতম কক্ষপথের সাথে 1 নাম্বার কক্ষপথের যে অনুপাতগুলো বা সম্পর্কগুলো, এগুলোই পোলাপান ফাইনালি মনে রাখে। আসলে পরীক্ষার হলে কেউ প্রতিপাদন মনে রাখে না, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য প্রতিপাদনগুলো দরকার। তো আমি অবশ্য আজকেও তোমাদের এই প্রতিপাদনগুলো করাবো না, আমি প্রতিপাদনগুলো ঠিক আগামী ক্লাসে, মানে আজকে শনিবার, সোমবারে করাবো। আজকে যদি প্রতিপাদন করাইতে চাই তাহলে আমি যেটা তোমাদের করাতে যাচ্ছি, বর্ণালী নিয়ে কথা বলতে যাচ্ছি, সেইটা আমি করাতে পারবো না ভাইয়া তোমাদের। ওকে, তাহলে আপাতত আজকে একটু তোমরা মনে রেখো ভাইয়া যে হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির মানটা একটু মনে রেখো যে হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির মানটা আমরা একটু মনে রাখবো আপাতত। এনার্জি এনতম কক্ষপথ মাইনাস শক্তির মানটা আমরা মাইনাস কেন দিচ্ছি, এবং তোমাদের বইও দেখবে মাইনাস দেওয়া আছে কেন, সেইটা আগে আমি লিখে দেখায় এখানে আসতেছি। আসলে ভাইয়া দেখো একটু, সেটা হলো যে একটা ইলেকট্রন যখন আমরা, তোমরা 9-10-এও পড়েছ, যারা 2023-এর শিক্ষার্থী আছো, পরীক্ষার্থী যারা, তারা 9-10-এ পড়েছ। 2022-এর যে শিক্ষার্থী আসো, 21-এর যে শিক্ষার্থী আসো, 9-10-এও পড়েছো, ইন্টারমিডিয়েটও পড়েছ, তৃতীয় অধ্যায়। সেটা হচ্ছে যে কোন একটা পরমাণু নিউক্লিয়াস, ধরো 1 নাম্বার শক্তিস্তর, 2 নাম্বার শক্তিস্তর, 3 নাম্বার শক্তিস্তর, 4 নাম্বার শক্তিস্তর, এরকম যে কোনো একটা পরমাণুতে অসংখ্য অরবিট, মানে অসংখ্য শক্তিস্তর বিদ্যমান। এবং তোমরা জানো যে ইলেকট্রনকে তার বস্তু স্তর থেকে অসীমে সরিয়ে নিতে, তাই না, অসীমে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি প্রদান করতে হয়, এই প্রদানকৃত শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি, তাই তো? তাহলে কি বললাম, তোমরা জানো এটা যে, এবং 2023-এর যারা শিক্ষার্থী, মানে এসএসসি 2021, তোমাদের কিন্তু এবার যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটাও কিন্তু এই আয়নীকরণ শক্তি থেকেই দিয়েছে, ঠিক আছে? যে বস্তু স্তর থেকে ইলেকট্রন অসীমে সরিয়ে নিলে যে পরিমাণ শক্তি প্রদান করতে হয় তাকে আমরা আয়নীকরণ শক্তি বলে থাকি। অসীম বলতে আমরা আসলে কাদের বুঝি? অসীম মানে কি? অসীম এই ইলেকট্রনটা সরিয়ে নিতে, এই অসীম বলতে আমরা কাকে বুঝি? আমরা জানি যে কোনো একটা পরমাণুর অসংখ্য অরবিট বিদ্যমান, ধরো এইরকম অসংখ্য অরবিট বিদ্যমান, সেই অরবিটে মনে করো ইলেকট্রনটা আছে, এরকম অসংখ্য অরবিট বিদ্যমান, অসংখ্য অরবিট বিদ্যমান। অসীম বলতে আমরা সেই অরবিটকে বুঝি যেটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ নাই বললেই চলে। যে স্তরে ইলেকট্রনটা থাকলে নিউক্লিয়াসের আকর্ষণ থাকবে না বললেই চলে, সেই জায়গায় যে ইলেকট্রন, সেই স্তর যেটা, ওই স্তরটাকেই কিন্তু আমরা অসীম বলি। তাই ধরো আমার একটা ইলেকট্রন, ধরো সোডিয়াম, সে 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আছে, তাই না, 1, 2, 3, এই জায়গায় ইলেকট্রনটা ছিল। অসীম বলতে ধরো বুঝাচ্ছি আমরা এই শক্তি স্তর, যে শক্তি স্তরে ইলেকট্রন থাকলে আমরা, যে শক্তি স্তরের উপর নিউক্লিয়াসের কোনো আকর্ষণ নাই বললেই চলে, তাহলে ওই জায়গায় সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি প্রদান করতে হয় তাকেই বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো শক্তি তো প্রদান করতেই হবে, স্বাভাবিক। এই যত কাছের শক্তি হয় তার শক্তির মান তত কম হয়, যত দূরে হয় শক্তির মান বেশি হয়, আরো বেশি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। তাহলে এখান থেকে এখানে নিতে গেলে তো শক্তি প্রদান করতেই হবে, আর এই প্রদানকৃত শক্তি হচ্ছে আয়নীকরণ শক্তি। এইটুকু তোমরা নিশ্চয় জানো, এবং কেন প্রদান করতে হয় সেটাও বুঝতে পারলা, যে এখান থেকে যেহেতু ওইটার শক্তির মান অবশ্যই কী হবে, বেশি হবে। এইবার কথা হচ্ছে ভাইয়া যে তার মানে এইটার উপর ইলেকট্রনের কোনো আকর্ষণ নাই। কি বললাম? এটার উপর ইলেকট্রনের কোনো আকর্ষণ নাই, তার মানে বলতে পারি যে এদের মধ্যে আকর্ষণের মানটা হচ্ছে 0। এইবার খেয়াল করো, এখান থেকে তোমার 0, যতই ভিতরের দিকে ইলেকট্রনটা আসবে, খেয়াল করো, ইলেকট্রনটা যতই ভিতরের দিকে আসবে এদের আকর্ষণ বল বাড়বে। তাহলে আকর্ষণের কারণে যেহেতু একটা শক্তি পাবে, এবং বাকি শক্তিটা সে কী করবে, বিকিরণ করবে। আর বিকিরিত যদি কোনো কোথাও থেকে শক্তি বিকিরণ হয়, তাহলে তাপের বা শক্তির মানটাকে আমরা কী চিহ্ন দ্বারা প্রকাশ করি, নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করি। আবারও বলছি, এখানে তার উপর এর আকর্ষণটা 0 ছিল,
এবার যখনই এই ভিতর দিকে আসতে থাকবে ইলেকট্রনগুলো, এই স্তরগুলোতে আসতে থাকবে, ধরো এই নাম্বার স্তর থেকে এখানে আসলো, এই স্তর থেকে এখানে আসলো, তখনই আসার জন্য বাকি শক্তিটা তারা কি করবে ভাই বলো দেখি, বিকিরণ করবে। তো জিরো থেকে বিকিরণ করলে কি হবে, বিকিরণ করলে তো শক্তির মানটা নেগেটিভই হয়, আরও সস্কের উপরই জিরো। তো জিরো থেকে যত নিচের দিকে আসবে শক্তির মান তত কমতে থাকবে, জিরো থেকে যত নিচের দিকে আসবে শক্তির মান তত কমতে থাকবে। তাহলে জিরো থেকে কমতে গেলে তো মান মাইনাসই হয়। যেভাবে চিন্তা করো যাহা লয় তাহাই কদু। এই জন্য যে কোনো একটা শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকে, মানে যে কোনো একটা কক্ষপথে অবস্থিত ইলেকট্রনটাকে শক্তির মানটাকে আমরা নেগেটিভ দ্বারা প্রকাশ করি। কেন করি? কারণ অসীমের ইলেকট্রনটার শক্তির মানটাকে আমরা জিরো ধরি, কারণ ওটার উপর নিউক্লিয়াসের কোনো আকর্ষণ থাকে না। তাহলে ওটা যদি জিরো হয় তাহলে যত কাছের দিকে আসবে নিউক্লিয়াসের শক্তির মান তো তত কী হবে, কম হবে। তাহলে জিরো থেকে শক্তির মান কম হলে তো মাইনাসই হয়। আবার অন্যভাবে চিন্তা করতে পারো যে জিরো থেকে যতই কাছের দিকে আসবে, যত আকর্ষণ বাড়বে, তাহলে আকর্ষণের কারণে বাকি শক্তিটা তাদের কি, এই যে শক্তিটা নিয়েছিল আকর্ষণের কারণে বাকি শক্তিটা কীভাবে বিমুক্ত হবে, আর বিমুক্ত শক্তিকে আমরা নেগেটিভ দ্বারাই প্রকাশ করি। যেভাবে চিন্তা করো না কেন একই জিনিস। ওকে, তোমরা এখন আমাকে প্লিজ এইটুকু বলো, কেন যে কোনো কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের শক্তিটাকে আমরা নেগেটিভ দ্বারা প্রকাশ করি? তোমরা সবাই এটা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু বলো আমাকে, একটু বলো। যে কোনো একটা শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রনের শক্তিটাকে আমরা কেন নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করি, এটা ক্লিয়ার কিনা? দুইভাবে চিন্তা করতে পারো। অসীমে ইলেকট্রন ছিল, তার মান যেহেতু জিরো, সেখান থেকে যতই নির্দিষ্ট কক্ষপথে নিয়ে আসবো আকর্ষণের কারণে বাকি শক্তিরা কী হবে, বিভক্ত হয়ে যাবে আর কি। কারণ শক্তি বেশি থাকলে তো অস্থিতিশীল হতো, তাহলে তো সে আর কাছের শক্তিতে আসতো না। আর এতে নেগেটিভ তারা প্রকাশ করি আমরা শক্তির পরিবর্তনকে। আর জিরো থেকে মানে সবচেয়ে অসীম শক্তি স্তর থেকে যত কাছের দিকে আসবে নিউক্লিয়াসের ততই শক্তির মান কম হবে। তাহলে জিরো থেকে শক্তির মান কম হলে কত হবে? অবশ্যই মানগুলো নেগেটিভ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সাদিয়া সুলতান আশা লিখেছে এতদিন পর এই টপিকটা বুঝলাম না, বুঝলাম ইন লিখছো, বুঝলাম না ভাই, আমি তোমার কথা বুঝতে পারলাম না, বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, সুমায়া লিখেছো বুঝিনি। আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি সোমায়া আরেকবার। সোমায়া কোন সালের একটু উল্লেখ করলে আমার সুবিধা হতো ভাইয়া। আচ্ছা আবার বলছি, দেখো এই যে অসীমে এই নিউক্লিয়াসের আকর্ষণটা ওই ইলেকট্রনের উপর ছিল জিরো, তাহলে স্বাভাবিক তো এইবার যখন ভিতরের দিকে আসবে আকর্ষণ যখন অনুভূত হবে, তাহলে আকর্ষণের কারণে যে শক্তিটা সে নিয়েছিল বাকি শক্তিটা এখান থেকে কি হবে, বের হয়ে যাবে না? কারণ এর থেকে তো শক্তি কম, সহজ কথা, এর থেকে এর শক্তি কম, তাহলে বাকি শক্তিটা যদি বের হয়ে যায় শক্তির পরিবর্তনকে আমরা কি দ্বারা প্রকাশ, ডেল এইচ নেগেটিভ হলে কি হয়, তাপ উৎপাদী মানে শক্তি বের হচ্ছে, তাহলে এক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ। আর বাইরে থেকে শক্তি দিলে কি হয়, ডেল এইচ পজিটিভ, এই কারণে নেগেটিভ ব্যবহার করতে হয়। এইভাবেও চিন্তা করতে পারো। আরেকভাবে চিন্তা করতে পারো যে এর শক্তি যদি জিরো হয়, এখান থেকে যত কাছের অরবিট হয় শক্তির মান তত কম হয়, যত কাছের অরবিট হবে শক্তির মান তত কম হবে। তাহলে জিরো থেকে যদি আরো কম হয় তাহলে মানটা কি হবে, মাইনাস হবে না? এই জন্য মাইনাস দেওয়া হয়। ও আচ্ছা, আশা লিখেছো ইন ভুলে টাইপ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আরো মজার মজার জিনিস পড়বো তো এই টপিকসে আমরা। বলো ক্লিয়ার কিনা এখন, কে বললা এটা ভাই আরেকবার বুঝান, বুঝতে পারলা কিনা একটু বলো তো ভাইয়া। সুমাইয়া একটু বলো তো ভাই, এখন বুঝতে খুব সহজ করে চিন্তা করো যে অসীমের ইলেকট্রনের শক্তি ছিল জিরো, কেন জিরো, তার উপর নিউক্লিয়াসের কোনো আকর্ষণ নাই, তো যত কাছের দিকে আসবে জিরো থেকে শক্তির মান তত কমতে থাকবে, তাহলে তত নেগেটিভ হতে থাকবে, জিরো থেকে কম মান তো নেগেটিভ। সুমাইয়া একটু প্লিজ বলো তো ভাই। বিকৃত শক্তি কিভাবে বের করবে না বোকা, এই নিউক্লিয়াস ইলেকট্রন যখন অসীমে থাকে, তুমি ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের আরো নিচের শক্তি স্তরে চলে আসে, কারণ ইলেকট্রনটা তো নির্দিষ্ট কক্ষপথে থাকে, তখন বাকি শক্তিরও কিন্তু বিমুক্ত হয়, বিমুক্ত না হলে এই ইলেকট্রন কখনো এখানে আসবে না। ওকে, এটা যখন আয়নীকরণ শক্তি তোমরা পড়বা সেখানে দেখবা ইলেকট্রনের মান জিরো না হয় শুধুমাত্র গাধা। তুমি কি এগুলো প্রত্যেকটা পরমাণুর ক্যারেক্টার তুমি রামদারি চেঞ্জ করতে হবে। যদি তুমি বলো মানুষের চোখ না থাকলে কি হতো, মুখ না থাকলে কি হতো, দাঁত না থাকলে কি হতো, এটা কখনো হয়? শক্তির ওর চেয়ার শক্তি তো জিরো, না থাকলে ধনাত্মক হলে কি হতো, আবার কেন হবে? ওকে সোমায়া, থ্যাংক ইউ। ওকে, বছরে এগুলো বলো যেখানে ইলেকট্রিক শক্তি যদি জিরো না হতো, ধনাত্মক যদি হতো, তাহলে তো পুরো পরমাণুর ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যেত, ব্যাপারটা তো আলাদা হতো।
শোনো খামাকে জিনিস তো জিজ্ঞেস করা যাবে না, বুঝছো, যে মনে হলো আর বলে ফেললাম। তো যাক, দেখো এখন তাহলে হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির মানটা তোমরা আপাতত একটু মনে রেখো ভাইয়া। দেখো এনতম তার -2 পাই স্কোয়ার জেড এম ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার এইচ স্কোয়ার। যারা তোমরা এখানে 2021 এবং 22-এর শিক্ষার্থী আসো তারা একটু দেখো তো ভাইয়া আমার এই মানটা লেখা ঠিক হলো কিনা। 2 পাই স্কোয়ার জেড এম ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো যেহেতু আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে লিখেছি, জেডটা হলো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, তাহলে আমরা তো জানি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে এটা আমরা না লিখলেও পারি আর কি। নর্মালি সমীকরণ হচ্ছে 2 পাই স্কোয়ার জেড এম ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, আর যেহেতু জেডটা হলো পারমাণবিক সংখ্যা, যেহেতু আচ্ছা জেডটা লিখেই রাখি আমরা, প্রয়োজনে পরে আমরা লিখবো এটা। জেডটা হলো পারমাণবিক সংখ্যা। এখন দেখো এখানে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে খেয়াল করো। এটা একটু মনে রেখো আপাতত তোমরা ভাইয়া, বুঝছো, যে হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির মানটা হচ্ছে 2 পাই স্কোয়ার জেড এম ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার। আমি এগুলো প্রতিপাদন দেখাবো আমি সামনে ক্লাসেই। আমি ফার্স্ট ইয়ারে দেখাতে ভুলে গেছিলাম, বাট তোমাদের বলবো না, সামনে ক্লাসে আমি দেখাবো ভাই, একদমই টেনশন না এটা। তাহলে নেগেটিভ মান কেন এটা তো বুঝতে পারলা, যে অসীমে যখন কোনো ইলেকট্রন থাকে, অসীম মানে যে শক্তি স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ প্রায় 0, তাহলে সেখান থেকে যত নিউক্লিয়াসের কাছে আসবে, যত কাছে শক্তি আসবে, অবশ্যই তার শক্তির মান তত কমতে থাকবে, আর 0 থেকে কমলে তো মাইনাসই হবে, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার এরকম করে আর কি, প্লিজ। তো এখন দেখো ভাইয়া তোমরা একটু, তাহলে এখানে জেড ইজিক্যাল টু 1, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এবার হচ্ছে পাই মানে তো জানো 22/7, বাই মান হচ্ছে 22/7। ওকে, এম ইলেকট্রনের ভর। একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এই শক্তির মানটা যখন এখানে মানগুলো বসাবো, খুব সাবধান, কেউ এসআই এককে মানগুলো বসাতে যাবা না, সবাই সিজিএস এককে মানগুলো বসাবা। এইটা যেন ভাই অবশ্যই তোমাদের মাথায় থাকে, আমরা কেউ এসআই এককে মানগুলো বসাবো না, সিজিএস এককে বসাবো। অনেক সময় পোলাপান আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমাদের যে মূল বইগুলো আছে সব বইয়ে দেখেছি হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তি, ব্যাসার্ধ, এগুলো গতিবেগ, এগুলো নির্ণয় করার সময় দেখেছে সব মানগুলো সিজিএসে বসায়, কেন আমরা এসআই এককে বসালে কি হবে না? না, হবে না। বলে কেন ভাইয়া? কারণ এসআই এককে ইলেকট্রনের চার্জ কত ভাইয়া বলো তো? 1.6 × 10⁻⁹ কুলম, এত কুলম, তাই তো? সেটার উপর আবার 10⁴ আছে, ফলে মানটা এত ছোট হয়ে যায়, তোমরা ক্যালকুলেটর চাপলে দেখবা পুরো মানটা 0 চলে আসবে, মানে পুরো মানটা 0 আসবে, ফলে তুমি কোনো অ্যান্সার পাবা না। তাই এসআই এককে করতে পারো, সিজিএস এ বসানোর পর তোমার শক্তির মানটা তো আরগে আসবে। সিজিএস এর শক্তির একক হচ্ছে আর, তারপর সেটাকে তোমার জানো 1 জুল সমান 10⁷ আর, তখন ওইটাকে 10⁷ দিয়ে ভাগ করলেই তুমি জুলে পেয়ে যাবা, ঠিক আছে? কিন্তু প্রথম যখন মান বসাবা অবশ্যই মানটা যেন এসআই এককে বসানো না হয়। এসআই এককে কিন্তু বসালে ভাইয়া তুমি অ্যান্সারটা বের করতে পারবা না, এই কারণে এই মানটা খুবই ক্ষুদ্র, সেটার উপর আবার 2⁴ আছে, ফলে ক্যালকুলেটারের পুরো মানটা ক্যালকুলেটর না করে 0 চলে আসে, ফলে অ্যান্সারটা তুমি বের করতে পারবে না। তাই অবশ্যই সিজিএস এ বসাবা, ঠিক আছে? আমরা সিজিএস এ বসাবো। তাহলে সিজিএস এ ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম। আমরা যেহেতু সিজিএস এ বসাবো বলেছি, ঠিক আছে? ইলেকট্রনের চার্জ তাহলে কত ভাইয়া? 4.8 × 10⁻, কত গো? -10 বোধ হয় না, 10⁻⁻10, 10⁻⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা আমি তোমাদের একটা ইলেকট্রনের চার্জ যখন নির্ণয় করা শিখাইছিলাম তখন কুলম্বের সাথে ইএসইউ এর একটা সম্পর্ক দেখাইছিলাম। এন তো হচ্ছে কক্ষপথ, ওটাতে কক্ষপথ তোমরা জানো। এইচ হচ্ছে, তাহলে সিজিএস এ করাবো আমরা 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড।
আর সেকেন্ড। ওকে, এই মানগুলো আমরা বসিয়ে দেখব যে হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির মান আসলে কত হয়। 9 নিশ্চয় বসো, কারণ সব মানগুলোই এখানে আমাদের ধ্রুবক। এই মান জাস্ট খালি এনটা আমাদের পরিবর্তন হবে, যত নম্বর শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি আমরা আসলে বের করব। ওকে, মানগুলো আমরা এখন একটু বসাইতে চাই। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা, মনের মধ্যে রেখে দিলে কিন্তু উত্তরগুলো আর কখনোই তুমি পাবা না। তাহলে -2 নয়ন ক্যালকুলেটরটা নত ভাই একটু, তাহলে আমার একটু হেল্প হয়। 2 ইন্টু পাই মান হচ্ছে 22/7, তাই না? পাই স্কোয়ার 22/7 স্কোয়ার ইন্টু জেড তো 1, ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -28 ইন্টু ই টু দি পাওয়ার 4 কত হচ্ছে? 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার। আর এইচ এর মানটা কত আছে? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27। দেখো তো কত আসে এখানে পুরো মানটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে এম কি? এম হচ্ছে ইলেকট্রনের ভর ভাইয়া, এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এমটা হলো ইলেকট্রনের ভর, এম হলো এখানে ইলেকট্রনের ভর। ও আচ্ছা আচ্ছা, সরি আমি খেয়াল করিনি ভাইয়া, জেড স্কোয়ার হতো, ঠিক আছে, সরি ভাইয়া, সরি জেড স্কোয়ার হতো, জেড স্কোয়ার হোক আর যাই হোক, জেড এর মান তো 1, জেড স্কোয়ার হতো ওখানে। আমাদের এই বোর পরমাণু মডেল শেষ হলেই একটা এক্সাম নেব আমরা, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, বোর পরমাণু মডেল থেকে প্রায় প্রচুর প্রশ্ন হয়। তাই বোর পরমাণু মডেল শেষ হয়ে গেলেই আমরা একটা পরীক্ষা নিব। কত এসছে? সোমায়া ইসলাম থ্যাংক ইউ, বা আমি জেড স্কোয়ার করে দিছি। তানভীর মুস্তাবা, এটা শুধুমাত্র হাইড্রোজেন বা তাদের মতো এক ইলেকট্রন যাদের আছে তাদের ক্ষেত্রে। ও এইচ স্কোয়ার, এখানে স্কোয়ার দিই না, এগুলো ছোটখাটো ভুলগুলো আসলে হয়ে যায় ভাইয়া। যেটা বলছিলাম, কে জিজ্ঞেস করছো যে আচ্ছা যদি লিথিয়াম 2+ বের করতাম তাহলে জেড এর মানটা আমাদের এখানে হতো 3। ওকে, তাহলে আমি একটু বলছি, তোমরা জেড হলো পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, পায়ের মান তো জানি আমরা, এটা ইলেকট্রনের ভর, এটা হলো ইলেকট্রনের চার্জ, সিজিএস একক, ইলেকট্রনের সাথে ইএসইউ এর সাথে কুলম্বের সম্পর্ক আমরা দেখেছি যেদিন ইলেকট্রনের চার্জ বের করছি আমরা সম্ভবত 1 নাম্বার বা 2 নাম্বার ক্লাসে। এটা হলো প্ল্যাঙ্ক ধর্ম। কত এসছে? আচ্ছা দাঁড়াও, এখানে মানটা এসছে কত? এসছে 2.17। আচ্ছা, ইজিক্যাল টু 2.17 ইন্টু -11, তাই তো? আচ্ছা, বাই এন স্কোয়ার। এককটা তাহলে কি হবে? আর্গ। এককটা কিসে আসবে? আর্গে আসবে। তাহলে এটাকে যদি আমরা এখন জুল করতে চাই তাহলে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে আমরা জুলকে আর্গ করতে হলে 10 টু দি পাওয়ার, জুলকে আর্গ করতে গেলে 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করতে হবে, তাই না? আর যদি আমরা আর্গকে জুল করতে চাই তাহলে 10 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ তাহলে আমাদের মানটা চলে আসবে ইজিক্যাল টু 2.17 ইন্টু 10 টু দি পাওয়ার -18, তাই না? নয় বাই এন স্কোয়ার, এত জুল। তাহলে এইটা মনে রাখলেই তোমাদের হবে, কিন্তু জানো ওই পুরা সমীকরণ না মনে রেখে এইটা মনে রাখলেই হবে যে হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির মান। কারণ এই মানগুলো তো আর চেঞ্জ হবে না, এগুলো তো ধ্রুবক মান। জাস্ট যত নাম্বার শক্তি স্তর বলবে এন এর মান তত বসাই দিলেই হলো। তোমাকে যদি বলা হয় হাইড্রোজেনের 2 নাম্বার কক্ষপথের শক্তির মান নিচের কোনটি, তাহলে 2 নাম্বার কক্ষপথ, হাইড্রোজেনের 2 নাম্বার কক্ষপথের শক্তির মান হচ্ছে, এটা মাইনাস ছিল তো, -2.17 ইন্টু 10 টু দি পাওয়ার -18 বাই 2 স্কোয়ার, এত জুল অ্যান্সার আসবে। সবাই ক্লিয়ার কিনা? 3 নম্বর শক্তি স্তর বলে 3 স্কোয়ার, অর্থাৎ হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তির মান হচ্ছে এইটা। এইটুকু তোমরা বুঝতে পারলা কিনা প্লিজ একটু বলো আমাকে।
প্লিজ আমাকে একটু বলো তোমরা এইটুকু ক্লিয়ার কিনা। আমরা একটু প্রথম থেকে দেখাচ্ছি ভাইয়া, যে এই যে হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধের কক্ষপথের শক্তি হচ্ছে 2π² ZM e⁴ বা n²h², যেটা কি ছিল পারমাণবিক সংখ্যা, যেটা হাইড্রোজেনের 1। এম হলো ইলেকট্রনের ভর, যেটা আমরা জানি। এটা হলো ইলেকট্রনের চার্জ। এন এর মান তো যত নম্বর কক্ষপথ, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। এবং আমি তোমাদের বলেছি যে অবশ্যই সমীকরণটা মানগুলো তোমরা বসাবা সিজিএস এককে, কারণ এসআই এককে যদি বসানো হয় তাহলে চার্জের মানটা এত ছোট 1.6 × 10⁻19 কুলম্ব, তার উপর আবার 2⁴ আছে, 0 আসে ক্যালকুলেটারে। তোমরা রুমে ট্রাই করে দেখো, এসআই এককে মানগুলো বসাই দেখবে অ্যান্সার 0 আসবে। তাই আমরা সিজিএস এ মানগুলো বসিয়ে এই যে ক্যালকুলেশন করে এত আর্ক পেয়েছিলাম, সেটা আমরা 10⁻7 দিয়ে ভাগ করে এত জুল পেয়ে গেছি। থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা মূল খেলায় চলে আসলাম। তাহলে হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ পেয়ে গেলা। ওকে, তাহলে এইবার দেখো নয়ন, তাহলে হাইড্রোজেন একটা শক্তি স্তর, হাইড্রোজেনের ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে যদি আরেকটা শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তাহলে শক্তির কতটুকু শক্তি বিকিরণ হয়? ডেল ইজ ইকাল টু E2 - E1। ওকে, তাহলে আমরা E2 এর মানটা কি লিখতে পারি? E2 এর মান আমরা কি দেখলাম? তাহলে -2.17 × 10⁻18 বাই N2 স্কোয়ার, তাই না? ঠিক আছে তো, N2 স্কোয়ার। জাস্ট যত নাম্বার E2 মানে এখানে 2 নাম্বার শক্তি স্তর বোঝানো হচ্ছে না, কিন্তু E2 মানে যত নাম্বার শক্তি স্তর ইলেকট্রনটা ছিল, আর E1 মানে যেখানে ইলেকট্রনটা ফিরে এসছে। E2 মানে হচ্ছে যত নাম্বার শক্তি স্তরে ছিল সেই শক্তি স্তরের শক্তির মান, আর E1টা হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে এসেছে সেই শক্তি স্তরের মান। সূত্রের মাইনাস, এবার সমীকরণের মাইনাস। ঠিক আছে নয়ন, ভুল হলো বলো? 2.17 × 10⁻18 বাই N1 স্কোয়ার। এই তো, তাই না? এটা গত ক্লাসে দেখেছি আমরা, ডেল ইজ ইকাল টু E2 - E1। এই পরিমাণ শক্তি ওই পরমাণু থেকে বিকিরিত হবে কখন? ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে স্থানান্তরিত হবে তখন। ওকে, তাহলে আমরা একটু এটা কমন নিতে পারি। 2.17 × 10⁻18, তাহলে এই মানটা যদি পজিটিভ হচ্ছে, আগে লিখলে আপত্তি আছে তোমাদের? তাহলে 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার, ডেল ই ইজ ইকাল টু, একটা সমীকরণ আমরা পেয়ে গেছি, পাইছি না? অর্থাৎ খেয়াল করো, ইলেকট্রন N2 হচ্ছে যত নম্বর শক্তি স্তরে ছিল, মানে ইলেকট্রন স্থানান্তরের পূর্বের শক্তি স্তর। আমি এটা লিখে দিচ্ছি, দাও, তাহলে তোমাদের সুবিধা হবে। N2 হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের পূর্বের শক্তি স্তর। N2 হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের পূর্বের শক্তি স্তর, N2 হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের পরের শক্তি স্তর, মানে যেখানে ইলেকট্রনটা আসলে এসছে। যেমন E2 ছিল ইলেকট্রন স্থানান্তরের পূর্বের শক্তি স্তরের শক্তি, আর E1টা হলো ইলেকট্রন স্থানান্তরের পরের শক্তি স্তরের শক্তি। এই আমাদের হয়ে গেল সমীকরণটা। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। প্লিজ আমাকে একটু এই পর্যন্ত তোমরা কমেন্টে জানাও যে এইটুকু ক্লিয়ার কিনা। কি করলাম দেখো ভাইয়া, আমরা গত ক্লাসে দেখেছি যে ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে স্থানান্তরিত হলে কি পরিমাণ শক্তি বিকিরণ হবে? ডেল ই পরিমাণ। সেটা কত? E2 - E1। E2 এর মানে যে বসাই দিলাম, E1 এর মানটা বসাই দিলাম, ক্যালকুলেশন করলে আমরা এই সমীকরণটা পেয়ে গেছি। তো এক্ষেত্রে আমি একটু তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিলাম যে N2 মানে 2 নম্বর শক্তি স্তর বোঝানো হয়নি। N2 মানে ইলেকট্রনটা স্থানান্তরিত হবে একটা শক্তি স্তর থেকে তো আরেকটা শক্তি স্তরে, তাহলে তো শক্তি বিকিরণ হয়, স্থানান্তরের পূর্বের শক্তি স্তর। আর N1টা হচ্ছে স্থানান্তরের পরের শক্তি স্তর। এইটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ক্লিয়ার, থ্যাংক ইউ ফাহিম আতিক, তনিমা, এল লেক, আব্দুস সালাম,
আরিয়ান জামান, সাইফুল ইসলাম সবাই ক্লিয়ার লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। কি লিখেছো? N2 কে কি উচ্চ শক্তি স্তর বলা যাবে? হ্যাঁ বলতে পারো, একটু ভেজাল হবে। সেটা হচ্ছে ইলেকট্রন যদি তোমাকে বলে যে 2 নম্বর শক্তি 1 নম্বর শক্তি স্তর থেকে 3 নম্বর স্থানান্তরিত হলো, তখন তো মানটা নেগেটিভ আসবে, কারণ তখন শক্তি শোষণ হয়েছে। ওটা পরে আসতে দাঁড়ো, একসঙ্গে সব কথা বলে দিলে তোমাদের বুঝতে প্রবলেম হবে। ওকে, স্বচ্ছ, সবুজ, ইসরাত জাহান, তাহমিনা নিসা, নাসরিন বানু সবাই ক্লিয়ার লিখেছ। তাহলে এইটা যেহেতু ধ্রুবক, তো এই ধ্রুবকের একটা নাম হচ্ছে, এই আর এইচ দ্বারা প্রকাশ করি আমরা। আর হলো রিডবার্গ, আর এইচটা হলো হাইড্রোজেন, এই কারণে আমরা আর এইচ দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক বলি আমরা, রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক। ওকে, যার মান কত? 2.17 ইন্টু 10⁻⁻18 জুল। এখন অনেকেই ভাবছো কি বললেন ভাইয়া, আজব জিনিস তো দেখাইলেন, আমরা তো এতদিন রিডবার্গ ধ্রুবকের মান এটা পড়ে আসিনি, আমরা তো পড়ে এসছি এইটা, তোমরা তো পড়ে এসছো মনে এইটা, তাই না? তোমরা মনে হয় রিডবার্গ ধ্রুবকের মান পড়ে এসছো 109,678 পার সেন্টিমিটার, এটা পড়ে এসছো তাই না? কি মনে হচ্ছে না যে এটা পড়ে এসছো? আপনি আজকে আজব জিনিস দেখালেন, এইটা নাকি রিডবার্গ ধ্রুবক, তা আমরা তো এইটা পড়ে এসছি। হ্যাঁ এটাও দেখাচ্ছি, কখন এইটা লিখবা রিডবার্গ ধ্রুবক, কখন এইটা লিখবে। কি নয়, কখন কোনটা লিখবো? কখন এইটা আর কখন এইটা, দেখো। কারণ শোনো, 5ও তো একটা ধ্রুবক তাই না? 7 কি ধ্রুবক না? 9 কি ধ্রুবক না? তাহলে আমাকে জানতে হবে কখন ধ্রুবক 5 ধরবো, কখন ধ্রুবক 7 ধরবো, কখন ধ্রুবক 9 ধরবো, এগুলো আমাদেরকে আসলে জানতে হবে। সেটাই এখন আমি তোমাদের জানাবো। তোমরা যারা এটা জানো রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে, যারা এটা জানো রিডবার্গ ধ্রুবক, সেটাও ঠিক আছে। এখন আমি তোমাদের দেখাবো কখন এইটা ধরবা আর কখন আসলে এইটা ধরবা। খেয়াল করো, আমরা ডেইলি সমান ঠিক পেয়ে গেছি এটা, তাই না? তাহলে আবার একটু নতুন করে লিখি আমরা। তাহলে ডেল ই ইজ ইকাল টু 2.17 ইন্টু 10⁻⁻18, তাই না? 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে ডেল ই মানে কি বলতো? এইচ নিউ, ডেল ই মানে এইচ নিউ ইজ ইকাল টু 2.17 ইন্টু 10⁻⁻18 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এইচ নিউ মানে কি সি বাই, তাই না? নিউ সমান কি দেখেছি আমরা? সি বাই ল্যামডা ইজ ইকাল টু 2.17 ইন্টু 10⁻⁻18। হাতের যা লেখা এমনি বোঝা যায় না, তারপর হাতের লেখার যে মান n2 স্কোয়ার 9 হাতে লিখে নেওয়া উচিত আমার। আচ্ছা একটু অন্য খালি দে, সব খালি এক দিলে তোমাদের ঝামেলা লাগবে। তাহলে বা 1/λ ইজ ইকাল টু 2.17 ইন্টু 10⁻⁻18 বাই এই সি না, এই সি to 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ওকে, তাহলে বা 1/λ ইজ ইকাল টু 2.17 ইন্টু 10⁻⁻18। এটা কিন্তু আমরা জুলে লিখছি, তার মানে এসআই এককে। তাহলে এইচটা তো প্ল্যাঙ্ক ধ্রুবক, এটাও এসআই এককে দিতে হবে। 6.626 ইন্টু 10⁻34 ইন্টু আলোর বেগ, সি নাম্বার, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? ওকে, ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দেখো তো 9, এই মানটা কত আসতেছে এখন? বা 1/λ মানে তো তোমার জানো নিউ বার, মানে তরঙ্গ সংখ্যা। 1/λ মানে তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, পুরা মানটা বলেনি, 1 মানে বৈজ্ঞানিক আকারে বলো না, বৈজ্ঞানিক আকারে বলো না মানটা, তাহলে স্টুডেন্টদেরকে বুঝতে সুবিধা হবে। আসতেছে না তো, দেখো কত আসতেছে, এই মানটা বের করে কত আসতেছে দেখো একটু। 109,737 নাকি? দেখো তো, হ্যাঁ
109 109 না, এটা হওয়ার কথা না, ভালো করে দেখো এটা 2.17 ইন্টু 10 টু দ্য মাইনাস 18, ভালো করে দেখো 109737 বলে দেখো কত আসতেছে একটু দেখো। আচ্ছা 109 আচ্ছা ইফাত জামিলা স্নিগ্ধা লিখেছ 109,666,898 এইটা তাই না, ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা কিন্তু পার মিটার এসছে, 1/λ না, এসে পার মিটার এসছে, তাহলে এটাকে আমরা পার সেকেন্ড করব, তার মানে আমরা এটাকে 100 পার মিটার এসছে পার সেন্টিমিটার করব, তার মানে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তাহলে 109,668.98 আসবে তাই না, ইন্টু 1/n1 স্কোয়ার বাই 1/n2 স্কোয়ার। এটা হলো 109,668। ওকে, আচ্ছা প্লিজ খেয়াল করো, আমরা বোর মডেল অনুসারে আমরা এই মানগুলো বসিয়ে এই তরঙ্গ সংখ্যার মান বের করার সময় এই রিডবার্গ ধ্রুবকের মানটা পেলাম, আমরা এই আর এইচ এর মানটা পেয়েছি 109,668 পার সেন্টিমিটার। জাস্ট এখানে পার মিটার ছিল, এখানে পার মিটার ছিল, পার মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, কিন্তু পার মিটারকে পার সেন্টিমিটার করতে তার উল্টা করতে হবে, 100 দিয়ে ভাগ। এটা হলো আমাদের বোর সমীকরণ থেকে প্রাপ্ত রিডবার্গ ধ্রুবকের মান। বাট রিডবার্গ ধ্রুবকের একটা পরীক্ষিত মান আছে, সেটা কত নয়ন? পরীক্ষিত মান যেটা 109,678। দেখো দুটা মান একদমই কাছাকাছি। এটা হচ্ছে বোর মডেল একটা সফলতা, যে বোর মডেল থেকে রিডবার্গ ধ্রুবকের যে মানটা বের করা হয় সেটা রিডবার্গ ধ্রুবকের যে পরীক্ষিত মান আছে সেটার কাছাকাছি। অর্থাৎ আমরা যখন ক্যালকুলেশন করব এইটা না ধরে আমরা পরীক্ষিত মানটাই ব্যবহার করব। তাহলে সারাংশটা কি দাঁড়ালো? যখন আমরা ডেল ই ইজিক্যাল টু, যখন আমরা লিখবো ভাইয়া ডেল ই ইজিক্যাল টু, এই যে দেখো খেয়াল করো আমি ফ্রেশ করে লিখে দিচ্ছি, তাহলে যখন আমরা ডেল ই ইজিক্যাল টু লিখবো আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, তখন এখানে আর এইচটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক মান হচ্ছে কত দেখলাম 2.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। ঠিক আছে, এইটা। আর যখন ভাইয়া আমরা এইটা লিখবো আর কি, খেয়াল করো যখন আমরা এখানে 1/λ মান হচ্ছে তরঙ্গ সংখ্যা, একই জিনিস, আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার লিখবো, তখন আর এইচ এটাও রিডবার্গ ধ্রুবকই বলবো, রিডবার্গ ধ্রুবক। তখন এটার যে পরীক্ষিত মানটা আছে ওটা দিয়ে সাধারণত করি আমরা 109,678 পার সেন্টিমিটার, এই মান বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে যখন তোমার প্রশ্নে দেখবা এই মান দেওয়া আছে তখন বুঝবা এই সমীকরণে মানটা বসাতে হবে, আর যখন দেখবা এই মান দেওয়া আছে তখন বুঝবা এই সমীকরণে আর এস এর মানটা বসাতে হবে। এইটুকু তোমরা ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু তোমরা কমেন্টে জানাও ভাইয়া, যে এইটুকু ক্লিয়ার কিনা তোমরা। ক্লাস 50 মিনিটের মতো কেবল হয়েছে। আচ্ছা আমরা আসতেছি, দাঁড়াও, এইটুকু ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু প্লিজ জানাও। ওখান থেকেও ল্যামডা বেরোবে, সমস্যা নাই, একই জিনিস তো। আর এখান থেকে তো এটা পেলাম আমরা, এই সমীকরণ থেকে তো এটা পেলাম। তো এটাও ধ্রুবক মান, এটাও ধ্রুবক। আমি তোমাদের কি বললাম, 5ও একটা ধ্রুবক, 10ও একটা ধ্রুবক, 12ও একটা ধ্রুবক, সবই ধ্রুবক। কখন কোন জায়গায় কোনটায় অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করবে আমরা কোন সমীকরণ দিচ্ছি সেইটার উপর। ঠিক আছে, তো আমরা যখন ডেলি দেখব তখন অবশ্যই আর এইচ যখন এইটা দেওয়া থাকবে তখন বুঝবা এই সমীকরণে আর এইচটা আসলে। আর যদি আমাদের আর এইচটা এইটা দেওয়া থাকে মানে রিডবার্গ ধ্রুবকের মান, তখন 1/λ বা নিউ বার এই সমীকরণে আর এইচ এর মানটা অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে দু একটা প্রশ্ন একটু দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে, হ্যাঁ এই যে দেখো ভাইয়া,
দিনাজপুর বোর্ড 2015 কোশ্চিনটা দেখো, দিনাজপুর বোর্ড 2015 কে এল এম এন প্রথম শক্তিস্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দেখাইছে। এবার গ নাম্বার প্রশ্নে কি বলেছে, প্রদত্ত উদ্দীপকের এন থেকে, এন মানে হচ্ছে 4 নাম্বার থেকে, তার মানে খেয়াল করো তোমরা, এই যে এন থেকে মানে 4 নাম্বার থেকে এল সেলে একটি ইলেকট্রন ধাপান্তরের সময় তাতে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখছো আর এস মান এটা দেওয়া আছে। তার মানে তোমরা কি করবে এখানে বলো ভাই, কারণ তোমাদের নিয়ম তোমরা জানো, সৃজনশীলে যেভাবে প্রশ্ন দিবে উত্তর কিন্তু সেভাবেই করতে হবে। কি ঠিক আছে, প্রশ্ন যেভাবে বলবে উত্তর সেভাবে দিবে, অর্থাৎ প্রশ্নের মধ্যে কিন্তু স্পষ্টতা থাকতে হবে। আমি একটা গল্প তোমাদের প্রায় বলতাম না, যে একজন জ্যোতিষী বসে আছেন, তো তার কাছে এক ব্যক্তি গিয়ে জিজ্ঞেস করছে, আগেকার সময় তার এসব আবহাওয়া অফিস টফিস ছিল না, জ্যোতিষীদের উপরই মানুষ বিশ্বাস করত। তো এক জ্যোতিষীকে গিয়ে এক কৃষক জিজ্ঞেস করছে যে, জ্যোতিষী মশাই, তো আমি তো এবছর ধান চাষ করব, তা আপনি একটু আমাকে বলতে পারবেন যে এবার বৃষ্টির পরিস্থিতিটা আসলে কেমন হবে? তখন জ্যোতিষী তো তারা কিন্তু একটু টেকনিক্যাল উত্তর দিত, মানে তারা এমনভাবে উত্তর দিত যেন তাদের উত্তরে কোনো ভুল না থাকে, তো তারা কিন্তু স্পষ্ট উত্তর দিবে না। তো কৃষক গিয়ে যখন জ্যোতিষীকে জিজ্ঞেস করলো যে, জ্যোতিষী মশাই, আমি এবার তো ধান চাষ করব, তা আপনি একটু প্লিজ আমাকে বলবেন কি যে এবছর বৃষ্টির অবস্থাটা কেমন হবে? তখন জ্যোতিষী মশাই বলছেন, বিন্না তলতল, বিন্না তলতল। এটা দ্বারা উনি কি বুঝিয়েছেন তুমি কিন্তু স্পষ্ট করে তার কাছে বুঝে নিতে পারবা না, বা সে তোমাকে বুঝে দিবেও না, তোমাকে বুঝে নিতে হবে সে কি বুঝিয়েছে। বিন্না, বিন্না মানে হচ্ছে এক প্রকার নয় ছিল না বিন্না, ওই যে ঘাস জাতীয় উদ্ভিদ আর কি, অনেক বড় বড়। তো বলছে বিন্না তলতল। তো কৃষক ভাবছে বিন্না তলতল, তার মানে এত বৃষ্টি হবে যে বিন্না একদম পানির তলায় চলে যাবে, এত বৃষ্টি, বিন্না গাছগুলো পানির তলায় চলে যাবে, এটা মনে করে সে উঁচু জায়গায় ধান চাষ করেছে, এবং সেই বছর কোনো বৃষ্টি হয়নি, তার ফসল নষ্ট হয়ে গেছে। সে আবার জ্যোতিষীর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, জ্যোতিষী মশাই, আপনি যে বললেন যে এবছর প্রচুর বৃষ্টি হবে, এই কারণে আমি এবার তো আমার ধান লাগাইছিলাম উঁচু জমিতে, কিন্তু বৃষ্টির অভাবে আমার ধান তো নষ্ট হয়ে গেছে। বলছে, কি বলেন, আমার তো এটা বলার কথা না, আমি আপনাকে কি বলেছিলাম বলেন তো? বলছে, আপনি বলেছিলেন বিন্না তলতল। হ্যাঁ ঠিকই বলেছিলাম তো। বলছে, এত কম বৃষ্টি হবে এবছর যে পানি বিন্নার তলায় থেকে যাবে। তার মানে অস্পষ্ট উত্তর, বিন্নার তলতল মানে তুমি ওই বিন্নার তলায় পানি থাকবে এটাও মনে করতে পারো, অথবা এত বৃষ্টি হবে যে পানির তলে বিন্না চলে যাবে এটাও মনে করতে পারো। এরকম প্রশ্ন সৃজনশীল হয় না, সৃজনশীল সবসময় স্পষ্ট প্রশ্ন হয়। যেহেতু আর এস এর মানিটা দেওয়া আছে, তার মানে তোমরা অবশ্যই অবশ্যই ডেল ই ইজ ইকাল টু এই যে আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এল মানে 4 নাম্বার শক্তি স্তর, এন মানে 3 নাম্বার, তাই না? কে এল, এটা 3 নাম্বারই তো দেখাইছে এখানে। ও সরি সরি, এন মানে 4 নাম্বার, সরি এর 4 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। কে হচ্ছে 1, এল 2, এম 3, এন 4, উদ্দীপকও দেখা যাচ্ছে, সেটা অসুবিধা নাই। তাহলে ডেলি মানে হচ্ছে, এখানে আমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাই না? তাহলে ডেলি সমান এইচ নিউ, নিউ মানে সি বাই ল্যামডা, আর এইচ তো 2.18 ইন্টু 10⁻⁻18, তাহলে 1/n1 স্কোয়ার। তাহলে n1 মানে কত ভাইয়া? 2 নাম্বার, তাই না? 2 স্কোয়ার, আর n2 মানে 4 নাম্বার, 4 স্কোয়ার। এইভাবে এখন সি এইচ এর মান বসিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তোমরা যদি বলে কেন ভাইয়া এই জিনিস, আর ওই এখান থেকে তো ক্যালকুলেশন 1/λ বাই সরাসরি বসালে হবে না? না, হবে না, হবে না। এই জন্য প্রশ্ন তোমার এই মানটা দিয়ে দিয়েছে, যে এই মানটা ইউজ করে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, অর্থাৎ ডেল ইজ ইকাল টু আর এইচ, আর এইচ এর মান হচ্ছে এটা, আর ডেল ইজ এইচ নিউ, নিউ মানে সি বাই ল্যামডা। এখান থেকে তুমি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবা। বলো ক্লিয়ার কিনা? প্লিজ আমাকে একটু বলো, প্লিজ আমাকে বলো তোমরা এটা ক্লিয়ার কিনা ভাই, বলো এটা। আমি এগুলো অঙ্ক তোমাদের করাবো, তাই মাথায় রাখবা। অনেকে কনফিউজড হয়ে যায় যে আর এইচের এই মান কোত্থেকে আসলো, তাহলে এই মান কখন দিব? যখন ডেল ই সমান বসাবো। আর এই 10967 কখন দিব? যখন 1/λ বসাবো। ওকে,
আমার বিশ্বাস তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এমনকি বুয়েট 20-এর পরীক্ষা তো এখন হয়নি, এটা 19-এর প্রশ্ন। বোর মডেল অনুযায়ী ইলেকট্রনের শক্তি ইজ ইকাল টু, এই যে দেখো, মাইনাস আর এইচ বাই এন স্কোয়ার। আর এস এর মান তোমার দেখলামই, সমীকরণ থেকে হিসাব করে দেখা যায় আর এস এর মানটা এরা বলেই দিয়েছে, অসুবিধা নাই। এবং এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। যখন ইলেকট্রন এন শক্তি স্তর থেকে নিম্নতর স্থানান্তরের ফলে বামার সিরিজ, আমরা এখন সিরিজটা পড়িনি, বামার সিরিজ আমরা পড়বো, আজকে হয়তো পড়বো না, আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, সামনে ক্লাসে পড়বো আমরা। বামার সিরিজ মান হচ্ছে n1 এর মান 2, এটা সামনে ক্লাসে পড়বা তোমরা। আর n2 তাহলে কত আছে এখানে 3। এ একটি লাইন বর্ণালী তৈরি করে, তাহলে বিকিরিত ফোটনের শক্তির সমীকরণটি বের করো। আর উক্ত সমীকরণ ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার হিসাব করো, মানে তরঙ্গ দৈর্ঘ্য বের করলে তোমার ন্যানোমিটারে আসবে মানটা, সরি তুমি তরঙ্গ দৈর্ঘ্য বের করলে এখানে আসবে জুলে যেহেতু বসানো আছে, মিটারে আসবে, ওটাকে 10⁹ দিয়ে গুণ করলে ন্যানোমিটার চলে আসবে। এই যে 5 5 10 মার ফোটনের শক্তির সমীকরণটা বের করতে বলছে। এই যে ফোটনের শক্তির সমীকরণ হচ্ছে এইটা, আর তরঙ্গ দৈর্ঘ্য আমরা এই সমীকরণ থেকে বের করে ফেলতে পারি। এটা বুয়েট 19-20-এর কোশ্চিন, আর ওটা হলো ফাইনাল পরীক্ষার প্রশ্ন। আমরা আজকের ক্লাসে আর বেশি দূর আগাবো না, আমরা আজকে 55 মিনিট ক্লাস হয়ে গেছে। বর্ণালী নিয়ে, এই যে সিরিজগুলো নিয়ে আমরা সামনে ক্লাসে কথা বলবো। আজকে আমি যতটুকু পড়ালাম ততটুকু ক্লিয়ার কিনা তোমরা আমাকে প্লিজ একটু বলো। আমি তোমার বলি না যে একটা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, যে কোনো জায়গায় যেভাবে প্রশ্ন দেখ না কেন ভাইয়া তোমরা অ্যান্সার করতে পারবে। দেখছো, এটা বুয়েটের কোশ্চিন, সেম কোশ্চিনই আমাদের দিনাজপুর বোর্ড 15-তে এসছে। প্লিজ আমাকে একটু তোমরা কমেন্টে জানাও। প্লিজ ভাই একটু নিজেদের মধ্যে কথা না বলে আমাকে একটু বলো যে আজকে আমি যতটুকু তোমাদের পড়ালাম ততটুকু তোমরা ক্লিয়ার কিনা, একটু প্লিজ বলো। তোমাদের কমেন্ট দেখে আমি আজকের ক্লাসটা আসলে ইতি টানবো। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার বলেছ। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেলাম। সামনে ক্লাসে অবশ্যই আমরা এখান থেকে শুরু করব। তার আগে একটা কাজ তোমরা একটু করতে পারো, তোমরা এগুলো দেখে আসতে পারো, তোমাদেরই সুবিধা হবে ভাইয়া যদি দেখে আসো। আচ্ছা একটু প্লিজ একটু দেখাই, যে কোনো বই থেকে পড়তে পারো। আমি যে বইটা তোমাদের দেখাচ্ছি সেই বই থেকে পড়তে হবে এমন কোনো কথা নাই, যে কোনো বই থেকে তোমরা পড়তে পারো। বোর মডেলের সীমাবদ্ধতা, আজকে যে 1 নম্বর সীমাবদ্ধতা নিয়ে আমরা কথা বলেছি, অবশ্য বোর মডেল হাইড্রোজেন ও হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন সমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। কারণ একের বেশি ইলেকট্রন থাকলে তাদের শক্তির শোষণ বা বিকিরণের মান কতটুকু হবে সেটা যদি ব্যাখ্যা করতে না পারে, তাহলে বর্ণালী ব্যাখ্যা করবে করতে। কারণ বর্ণালী তো ইলেকট্রনের শক্তির শোষণ বা বিকিরণের ফলেই হয়। 2 নম্বর সীমাবদ্ধতা হয়নি, 3 আর 4 হয়েছে, এগুলো এখনো হয় নাই, ডি ব্রগলি হয়নি। মানে আমরা আসলে থিওরি তেমন আজকে কিছুই পড়িনি, আজকে যেগুলো পড়েছি সেগুলো তোমাকে ম্যাথমেটিক্যাল হেল্প করবে। এই যে তোমরা এই যে অঙ্কগুলো আছে ভাইয়া একটু ট্রাই করো। আজকে আমি তোমাদের অঙ্ক দেখাচ্ছি না যে কোনটা করবা, কারণ অনেক কথা বাকি আছে এখনো অঙ্ক করতে গেলে অনেক কথা বলতে হবে, যেগুলো বাকি আছে এগুলো আমরা সামনে ক্লাসে বলবো। ওকে, এই জিনিসগুলো আমরা সামনে ক্লাসে কথা বলবো, আর এগুলোর তো প্রতিপাদন আমি তোমাদের করাবো। অর্থাৎ সামনে ক্লাস তো আমাদের ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কেউ ক্লাসটা মিস করো না। ওকে, তাহলে এগুলো পরে বুঝতে তোমাদের আসলে প্রবলেম হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।